শুরু করছি হাই ভোল্টেজ মডেল 20। এই 20টি প্রশ্ন আমরা 20তম মডেল টেস্টে এসে আজকে 20টি প্রশ্ন সলভ করব এবং এই 20টি এমসিকিউ সলভ করলে ইনশাআল্লাহ আমরা 200 প্রশ্ন সলভ করার মতো সুযোগ পাবো। সো চলুন কথা না বাড়িয়ে যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের আলোচনার প্রথম প্রশ্ন। আজকের আলোচনার প্রথম প্রশ্ন হচ্ছে হুইচ বাট ইজ প্রিপোজিশন। এখানে 4টা সেন্টেন্স দেওয়া আছে এবং আমাদেরকে বলতে হবে এখানে কোন সেন্টেন্সে বাট একটি প্রিপোজিশনের ন্যায় বসেছে। বাট শব্দটি কোন সেন্টেন্সে একটি প্রিপোজিশনের ন্যায় বসেছে আমাদেরকে এটা বলতে হবে। সো চেষ্টা করি আমরা সবাই যে কোন সেন্টেন্সে বাট একটি প্রিপোজিশন সেটা বের করার জন্য। খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা, 1 নম্বর প্রশ্নটা। এখানে কোন সেন্টেন্সে বাট শব্দটি প্রিপোজিশন, কোন শব্দটি কোন বাক্যে বাট একটি প্রিপোজিশনের ন্যায় বসেছে। শাহ আলম শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। আচ্ছা বলেন, দ্রুত বলতে হবে, আমরা দেখি চেষ্টা করি কে কে পারি। সো একটা প্রশ্ন সমাধান করার জন্য আপনারা 20 সেকেন্ডই যথেষ্ট সময় নেবেন, কারণ 20 সেকেন্ডের মধ্যেই সমাধান করা সম্ভব। যদি আপনারা চাকরি পরীক্ষায় এই 20 সেকেন্ডের মধ্যেই কিন্তু উত্তর করতে হবে এরকম একটা সময় বরাদ্দ থাকে। সাদ্দাম বলছেন হচ্ছে 1 নম্বরের উত্তর হচ্ছে বি নাম্বার, আর বাকিদের উত্তর কি? একজন বলছেন 1 নম্বরের হচ্ছে ডি নাম্বার, সুমাইয়া বলছেন হচ্ছে 1 নম্বরের ডি নাম্বার। ওকে, আচ্ছা তাহলে বোঝা গেল যে এই প্রশ্নটাতে আপনাদের একটু প্রবলেম আছে। সো আসেন সমস্যাটা সমাধান করার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে বাট শব্দটা নর্মালি আমরা যখন কোনো সেন্টেন্সে করি তাহলে এই সেন্টেন্সের টিপসটা হচ্ছে আমরা বাট শব্দটাকে নর্মালি চিনি হলো কনজাংশন হিসাবে। বাটের অর্থটা যখন কিন্তু মিনিং দিবে তখন এইটা হচ্ছে একটা কনজাংশন। ওকে, একই বাট কোনো কোনো সেন্টেন্সে বাংলায় অর্থ দিবে হচ্ছে ছাড়া বা ব্যতীত, ছাড়া বা ব্যতীত। তখন এই ছাড়া বা ব্যতীত বোঝাতে এটা একটা প্রিপোজিশন, ছাড়া বা ব্যতীত বোঝাতে এটা একটা প্রিপোজিশন। সো বাট যখন প্রিপোজিশনের ন্যায় বসবে তখন বাংলায় বাক্যে কি অর্থ দিবে? ছাড়া বা ব্যতীত অর্থ দিবে, ছাড়া বা ব্যতীত অর্থ দিবে। সো আসেন আমরা এখন দেখব কোন সেন্টেন্সে এই প্রিপোজিশনের ন্যায় অর্থ দিচ্ছে। আচ্ছা প্রথমে আসি, ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস। এই বাক্যে বাট শব্দটা এই অ্যাডজেটিভ শব্দটাকে মডিফাই করেছে। তার মানে এইখানে এই যে বি ভার্বের পরে এইটা একটা অ্যাডজেটিভ, আর এই অ্যাডজেটিভকে যে মডিফাই করে তার নাম হচ্ছে অ্যাডভার্ব, তার নাম অ্যাডভার্ব। এখন এই বাক্যে বাটের মিনিংটা কি? এই বাক্যে বাটের মিনিংটা হচ্ছে ইট ইজ বাট রাইট টু অ্যাডমিট আওয়ার ফল্টস, মানে আমাদের দোষ স্বীকার করে নেওয়াই বরং ন্যায্য ভালো বা বরং বেশি ভালো। সো এইখানে বাট শব্দটা আসলে এই রাইট শব্দটাকে মডিফাই করেছে, বেশি ভালো বা একটু বরং ভালো বা ন্যায্য তো ভালো। এই কারণে বাট শব্দটা এখানে ভালো, এই রাইট বা সঠিক শব্দকে মডিফাই করার কারণে এটা একটা অ্যাডভার্ব। আচ্ছা গেল বি নাম্বারে, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট। ওকে, এই সেন্টেন্সে বাট শব্দটার অর্থটা কি? হোয়াট ক্যান উই ডু, আমরা কি বা করতে পারি, বাট সিট অ্যান্ড ওয়েট মানে বসা এবং অপেক্ষা ছাড়া। সো এইখানে দেখেন এই যে হোয়াট ক্যান উই ডু বাট, হোয়াট ক্যান উই ডু বাট সিট অ্যান্ড ওয়েট মানে আমরা কি বা করতে পারি, বাট সিট অ্যান্ড ওয়েট মানে বসা বা অপেক্ষা ছাড়া আমরা কি বা করতে পারি। সো এইখানে কিন্তু বাট শব্দটার অর্থটা হচ্ছে ছাড়া বা ব্যতীত, তার মানে এই সেন্টেন্সে বাট শব্দটা হচ্ছে প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা কিন্তু উত্তর অলরেডি পেয়ে গেছি। এখন বাকি দুইটা সেন্টেন্সে বাট শব্দটা কি হিসাবে আছে আমরা একটু বের করার চেষ্টা করি। যেমন উই ট্রাইড হার্ড, আমরা কঠোর পরিশ্রম করলাম, বাট ডিড নট সাকসিড কিন্তু আমরা সফল হলাম না। এইখানে এই বাটের শব্দের বাংলা মিনিংটা হচ্ছে কিন্তু, অতএব এটা এখানে কনজাংশন, এখানে কনজাংশন। পরেরটা দেয়ার ইজ নো ওয়ান বাট লাইকস হিম, এখানে অন্য কেউ নাই বাট লাইকস হিম যে তাকে পছন্দ করে না। এখানে বাটের শব্দটা হচ্ছে, বাটের মিনিং হচ্ছে হু ডাজ নট। তাহলে মূলত এইখানে বাট শব্দটা একটা কনজাংশন যেটা হু ডাজ নটের রিপ্লেসে ব্যবহার করা হয়েছে, হু ডাজ নট এর রিপ্লেসে ব্যবহার করা হয়েছে। সো এই সেন্টেন্সেও কিন্তু বাট একটা কনজাংশন। তাহলে একই বাট বিভিন্ন সেন্টেন্সে কিভাবে অর্থগত চেঞ্জ এবং ব্যবহারগত পরিবর্তনের কারণে পার্টস অফ স্পিচ চেঞ্জ হয়ে যেতে পারে। সো এই প্রশ্নটা বিভিন্ন পরীক্ষায় বারবার আসবে বলে আমি প্রত্যাশা করছি, কারণ এই প্রশ্নটা বিসিএসে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। মনে থাকবে, সবাই শেয়ার করেছেন তো? আশা করি সবাই শেয়ার করে নিয়েছেন। এরপর আসেন পরের প্রশ্নে 2 নম্বর, ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড। এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। বলেন এটাকে যদি পজিটিভ করি তাহলে কি হবে? আমরা এই প্রশ্নগুলো কিন্তু সব কালেকশন করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। ইট বার্নস দ্য প্রেটিয়েস্ট অফ এনি উড, এই সেন্টেন্সটাকে করতে বলা হয়েছে পজিটিভ। তাহলে এটা ডিগ্রি অনুসারে আছে কোন ডিগ্রিতে আমরা বলার চেষ্টা করি। বলেন এটা ডিগ্রি অনুযায়ী আছে কোন ডিগ্রিতে?
এটা ডিগ্রি অনুযায়ী আছে হচ্ছে আপনার সুপারলেটিভে, দ্য প্রেটিয়েস্ট। আমাদের মনে রাখতে হবে যে কোনো সুপারলেটিভ ডিগ্রি থেকে যখন আমরা কোনো পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তখন নিঃসন্দেহে আমরা ওই সুপারলেটিভ ওয়ার্ডটার পজিটিভ রূপ ব্যবহার করব। এখানে যে প্রিটিয়েস্ট আছে, প্রিটিয়েস্ট কথাটার পজিটিভ হচ্ছে প্রিটি, PRETTY, প্রিটি, তাই না? আচ্ছা, নার্গিস শেয়ার করেছেন, নান্না রয়, এরপর দেখেন হচ্ছে বৃষ্টি সুশি আছেন আমাদের সাথে, মাহবুব হুসাইন আছেন, গুড। তাহলে 2 এর উত্তরটা হচ্ছে সি নাম্বার, রাইট। কিভাবে আমরা বুঝবো এটা সি উত্তর হলো? তাহলে প্রিটিয়েস্টকে প্রথম কথা ব্যবহার করতে হবে প্রিটি, প্রিটি যেই কটা সেন্টেন্সে থাকবে সেগুলোর মধ্যে উত্তর হবে। এবং পজিটিভ ডিগ্রি একটা সাইন বা সিম্বল হচ্ছে দুই পাশে অ্যাজ ডট ডট অ্যাজ থাকবে। আমি যে কথাগুলো মুখে বলছি এই কথাগুলো আপনারা অবশ্যই মনে রাখার চেষ্টা করবেন, এগুলো পরীক্ষার হলে বিভিন্ন রুলস হিসাবে কাজ করবে। হ্যাঁ, আচ্ছা, সবগুলো অপশনে একই সিস্টেম আছে। এখন এই প্রশ্নটার মধ্যে ভুল জায়গাগুলো কোনটা? ভুল জায়গাগুলো কোনটা? নো আদার উড, ঠিক আছে, এইখানে ভুল কোথায়? ভুলটা হচ্ছে নো আদার দিয়ে যখন কোনো সেন্টেন্স শুরু হবে তখন ওই সেন্টেন্সে আপনি মূল বাক্যের ভার্বটাকেই ব্যবহার করতে হবে। মূল বাক্যে ভার্ব ছিল বার্নস, সো আপনি কেন আবার নতুন করে এখানে ইজ আনবেন, যেটা অযাচিত, এই কারণে এই সেন্টেন্সটা ভুল। এরপর দেখেন নো আদার উড বার্নস, এখানে একবার আনছে বার্নস ভার্বটা, আবার আনছে ইজ। কেন ইজ ভার্বটা আমার কোনো যুক্তিই নেই, তার মানে এখানে দুইটা ভার্বস আনার কারণে এই এ আর বি ভুল গেল। ডি নাম্বারটা ভুল কেন? নো আদার উড বার্ন, এই যে দেখেন এইখানে ডি নাম্বারটায় আসলে বার্ন হবে না, নো আদার উড, উড এটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, দ্যাটস ওয়াই ভার্বের সাথে এস বাই ইয়েস যুক্ত হবে, যেটা সি নাম্বারে আছে। অতএব আনসারটা হচ্ছে সি নাম্বার, ডিও হচ্ছে ভুল নাম্বার। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে এই প্রশ্নটার ব্যাখ্যাটা কি গেল? আমরা যদি প্র্যাকটিক্যালি রুলসের বাইরে গিয়েও প্রয়োগে শিখতে পারি সেগুলো আমাদের ব্রেইনে বেশিক্ষণ থাকবে, কিন্তু আমাদের বিশ্লেষণটা একটু জানতে হবে। বিশ্লেষণটা এক্সপার্ট ইংলিশের সাথে জানেন, আপনার ব্রেইনকে শার্প করে রাখেন, পরীক্ষার হলে দেখলেই মনে পড়বে। পরের প্রশ্নে যাব আমরা, 3 এবং 4, 3 নাম্বার এবং 4 নাম্বার দুটো প্রশ্ন দিয়েছি প্রেপোজিশন অধ্যায় থেকে। প্রেপোজিশন, সীমান্ত রয়, আন্না রয়, ভার্ব এ, ওকে। সাদ্দাম হোসাইন, ক্লাসটা শেয়ার করতে হবে দ্রুত, সবাইকে বলছি ক্লাস শেয়ার করতে হবে। সর্বোচ্চ শেয়ারকারী এবং উইকলি সর্বোচ্চ বেস্ট এঙ্গেজকারী পাবেন হচ্ছে একটা এক্সপার্ট ইংলিশ বই, ঠিক আছে? রায়ানা নার্গিস আজকে কি পেয়েছেন? লিটারেচার বই পেয়েছেন, গুড। এরপর আসেন পড়তে শুরু করেন। 3 নাম্বার, হু ওয়ার টকিং, হু ওয়ার ইউ টকিং। আচ্ছা, এই প্রশ্নটার একটা বিশেষ টিপস আছে, এই 3 নাম্বার প্রশ্নের একটা টিপস আছে। টিপসটা কি? আপনারা আগে উত্তর করেন। 3 নাম্বার প্রশ্নের স্ট্রাকচার বা টিপসটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে যে, আমি স্ট্রাকচারটা একটু লিখে দিচ্ছি, যারা খাতা কলম নিয়েছেন স্ট্রাকচারটা লিখেন। WH ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, WH ওয়ার্ড দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয়, এরপরে আমরা সাধারণভাবে যে স্ট্রাকচারে ব্যবহার করি না কেন, এগুলোর কথা বলতেছি না, বাক্যের শেষে গিয়ে প্রিপোজিশন বসতে পারে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই WH ওয়ার্ডের সাথে অর্থ ম্যাচিং করার জন্য যে প্রিপোজিশনটা দরকার, সেটা যদি আমরা বাক্যের শেষ অংশে নেই তাহলে আমাদের অর্থের একটা ম্যাচিং আসতে পারে, এবং এমন একটা প্রিপোজিশন নিতে হবে যেটা পুরো বাক্যের অর্থের সাথে মিলবে। এই প্রিপোজিশনটা আমরা চাইলে এই WH ওয়ার্ডের সামনেও ব্যবহার করতে পারি, সামনেও ব্যবহার করতে পারি, কিন্তু যে কোনো একটা লোকেশনে হবে, হয় এখানে নয় হয় ওখানে। তো এখানে বলছে হু আর টকিং ড্যাশ, এখানে কথাটার বাংলা হচ্ছে তুমি কার সাথে কথা বলছিলে। আচ্ছা, এটা আপনারা বুঝবেন কিভাবে, এই সেন্টেন্সগুলো আনসারটা কিভাবে আসে। আমি যদি এটার ইংলিশ করি যে আই ওয়াজ টকিং, মানে আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, ধরেন একজন আরেকজনকে উত্তর দিচ্ছি, আই ওয়াজ টকিং টু ইউ। এটার বাংলা কি? আমি তোমার সাথে, অথবা এখানে আপনি টু সামওয়ান, একজন নাম বললেন, আই এম টকিং সামওয়ান, বা কারো নাম বললেন, আই ওয়াজ টকিং টু সামওয়ান, মানে আমি কারো একজনের সাথে কথা বলতেছিলাম। সো এটাই জিজ্ঞাসা করছে, এই যে এই টুটা এখানে কেন হচ্ছে, তার মানে এখানে সামওয়ান বা ব্যক্তি থাকবে, যেই কারণে এখানে টকিং এর পরে টু বসছে। আর এই সামওয়ানকে ইঙ্গিত করার জন্য সামনে যেহেতু হু আসছে, সো এই হুয়ের সাথে টু ব্যবহার করে প্রশ্নটাকে সিদ্ধ করা হচ্ছে যে কার সাথে তুমি কথা বলছিলে। হ্যাঁ, সরি, এটা ইন্টারোগেটিভ স্টাইলে, যে কে তোমাকে বলেছে, হ্যাঁ কে তোমাকে বলেছেন। তার মানে হচ্ছে এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা
টু ব্যবহার করব, কারণ হু এর সাথে টু দিলে বাক্যের অর্থটা পরিপূর্ণ হবে বা ম্যাচিং হবে। সাদ্দাম হোসাইন আর অনেকে আছেন, ক্লাসটা শেয়ার করে দিবেন। 4 নম্বর বলেন, 4, প্রশ্ন নাম্বার 4। 4 নম্বরে বলছে দ্য রোড রানস দ্য হিল অ্যান্ড প্লেন। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে রান নামক একটা গ্রুপ ভার্ব আছে, রান। তো রান গ্রুপ ভার্বটা আমরা এই ফ্রেজাল ভার্ব হিসাবে এখানে আমরা কি ব্যবহার করব? দ্য হিল অ্যান্ড দ্য প্লেন। হ্যাঁ, পাহাড় এবং সমতল দিয়ে রানের সাথে ব্যবহার করতে হবে অ্যাক্রস, মানে বয়ে যাওয়া, বয়ে যাওয়া, বয়ে যাওয়া। সো রানের সাথে অ্যাক্রস কথাটার মানে হচ্ছে বয়ে যাওয়া। সো বলছে রাস্তাটা বয়ে গেছে, বয়ে যাওয়া মানে আসলে কি, মানে রাস্তাটা চলমান বা চলে গেছে। কোথা দিয়ে? এই হিল অ্যান্ড প্লেন, মানে পাহাড় এবং সমতল ভূমি দিয়ে একটা রাস্তা চলে গেছে। সো এই কারণে এখানে আনসারটা করতে হচ্ছে 4 নম্বরে সি, রানের সাথে অ্যাক্রস। রানের সাথে কি হবে বলেন? অ্যাক্রস হবে। বৃষ্টি সুশীল আছেন আমাদের সাথে, ক্লাস শেয়ার করবেন। এখন দেখেন এই রানের সাথে আরও কি কি গ্রুপ ভার্ব হয় সেটা যদি আমরা একটু এক নজরে দেখে নিই কেমন হয়। দেখেন এই যে একটা চিত্র আপনাদেরকে দেখালাম, এইটা একটু দেখেন। এখানে রানের সাথে অনেকগুলো গ্রুপ ভার্বের ব্যবহার আছে, এইগুলো কি আপনারা একটু মুখস্থ করে নিতে পারেন। আমি এখান থেকে কয়েকটা স্টার্ট দিয়ে দিচ্ছি, আপনারা একটু এগুলোকে স্ক্রিনশট দিয়ে রাখেন এবং স্টার দেওয়াগুলোকে একটু বারবার পড়বেন। একটা হচ্ছে রান অ্যাক্রস, মানে মিট বাই চান্স, হঠাৎ সাক্ষাৎ হওয়া অথবা ওই যে বয়ে যাওয়া অথবা বিস্তৃত অর্থে ব্যবহার করা হয়। রান আফটার, পশ্চাৎ ধাবন করা, মানে হচ্ছে কারো পিছে পিছে ছোটা বা কারো পিছে পিছে যাওয়া, সেই ক্ষেত্রে ব্যবহার করব হচ্ছে আমরা রান আফটার। আচ্ছা, তারপরে ব্যবহার করব কোনটা? রান অ্যাওয়ে, এটা লাগবে। রান অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া অর্থে। রান ডাউন, এটা একটা গুরুত্বপূর্ণ। ডিসপ্যারেজ মানে হচ্ছে নিন্দা করা, গুরুত্বপূর্ণ, এগুলো স্টার্ট দিয়ে রাখবেন, ঠিক আছে। র্যান ইনটু, এই যে ঋণে জর্জরিত হওয়া, এটা তো বেশি করে স্টার্ট দিতে হবে কারণ এটা বারবার বিভিন্ন পরীক্ষা আসছে। রান ইনটু। রান অন মানে হচ্ছে চালানো বা চলতে থাকা, কন্টিনিউ অর্থে রান অন ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে রান ওভার, মানে নক ডাউন বা গাড়ি চাপা পড়া। সো আমরা এই কয়েকটা যদি গুরুত্ব দিয়ে পড়তে পারি তাহলে আমাদের পরীক্ষার হলে মোটামুটি রান থেকে যদি প্রশ্ন আসে এই কটা দিয়ে আপনি আশা করি উত্তর পেয়ে যাবেন। তাহলে আবার বলছি, রান অ্যাক্রস হঠাৎ দেখতে পাওয়া, রান আফটার পশ্চাৎধাবন করা, রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, রান ডাউন হচ্ছে নিন্দা করা বা বিষণ্ণ, রান ইনটু মানে হচ্ছে জড়িত হওয়া। এরপর দেখেন রান অন মানে কন্টিনিউ বা চলতে থাকা। আর একটা হচ্ছে রান ওভার মানে নক ডাউন। ওকে, আচ্ছা, এরপর আসেন আমরা হচ্ছে রান সংক্রান্ত এগুলো একটু বেশি করে পড়বেন, আশা করি আপনাদের পরীক্ষার হলে এখান থেকে কমন পড়বে। এরপর 5 নম্বর প্রশ্ন সলভ করেন। 5 নম্বর প্রশ্নটা কিন্তু একটু কঠিন আছে, একটু কঠিন আছে। ক্লাসটা শেয়ার করব আমরা, যারা ক্লাসে আসি, মাহবুব হোসাইন, সাদ্দাম হোসাইন, বৃষ্টি সুশীল, রায়ানা নার্গিস, আরও যারা আছেন ক্লাসটা শেয়ার করবেন। ক্লাসটা একটু শেয়ার করে দিব। 5 নম্বর প্রশ্ন দেখি কে পারেন। 5 নম্বর প্রশ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন যে পারবেন ধরে নিব সে হচ্ছে বস। 5 নম্বর প্রশ্ন একটু কারিশমা আছে কিন্তু। সাদ্দাম বলছেন হ্যাঁ ঠিক আছে, হঠাৎ দেখা পাওয়া। ওকে, 5 নম্বর প্রশ্নটা কি হবে? 5, কোশ্চেন 5। 5 নম্বরে বলছে গ্লাস ইজ ফর অল প্র্যাকটিক্যাল পারপোসেস solid, its molecular structure is that of a liquid, that of a liquid। এটা একটু টাফ কোশ্চেনটা, দেখি কে কে পারেন। হামিদুর বলছেন হচ্ছে 5-এর সি হবে। আচ্ছা, আমরা দেখি 5 নাম্বার সি হয় কিনা। মনে রাখবেন কোন সেন্টেন্সে যখন দুই পাশে কমা দিয়ে কোনো অতিরিক্ত অংশ থাকবে এটিকে আপনি চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নাই। গ্লাস ইজ সলিড, গ্লাস ইজ এ সলিড মানে আপনি মাঝখানে টুক বাদ দিলেন, বাদ দিয়ে বাকিটুক পড়েন আপনার বাংলা করার সুবিধার্থে। সো গ্লাস ইজ সলিড, গ্লাস হচ্ছে সলিড মানে হচ্ছে যেটা শক্ত আকারে থাকে, তার মানে গ্লাস বলতে আমরা কাচকে বোঝাচ্ছি। ইটস মলিকিউলার স্ট্রাকচার মানে এর যে বাহ্যিক গঠন বা বাইরে থেকে যেমনটা দেখা যায়, ইজ হচ্ছে দ্যাট অফ এ লিকুইড মানে তরলের মতো, তরলের মতো। এখন দেখেন আমরা যে কাচের গ্লাস দেখি, এই কাচের গ্লাসটা ধরেন এটা হচ্ছে শক্ত সলিড,
কিন্তু এটা যখন বাহির থেকে দেখি পানি ভরা তখন এটা কিন্তু এক প্রকার তরলের মতো লাগে। কেন? কারণ হচ্ছে আমরা গ্লাসের মধ্যে দিয়ে স্বচ্ছভাবে ভিতরে কি আছে দেখতে পাই। সো এই কথাটা এখানে বলছে। সো আপনি এখানে এমন একটা কনজাংশন বসাবেন যেটা বসালে এই বাক্যটা অর্থগতভাবে ঠিক হবে। তো আমি যদি বলি বিকজ, কারণ গ্লাস ইজ সলিড, এই কারণে বাইরের স্ট্রাকচারটা লিকুইড, না এটা মিলবে না। যদি আপনি অলদো দেন বাংলাটা মিলবে। যদিও গ্লাস হচ্ছে সলিড মানে এটা একটা দ্রবণ বা এটা হচ্ছে শক্ত কোনো উপাদান, তবুও এর মলিকুলার স্ট্রাকচার বাইরের গঠনগত ইজ দ্যাট অফ লিকুইড, দেখতে অনেকটা কিসের মতো? তরলের মতো। সো এই সেন্টেন্সে ব্যবহার করা হচ্ছে অলদো। এই অলদো আমরা তিনটা ওয়ার্ড মনে রাখবো, দো, অলদো, বাট। দো, অলদো, বাট। এই কনজাংশন দুটো একটা সেন্টেন্সের উভয় পাশে বিপরীত ধারণা ক্রিয়েট করে। তার মানে এক পাশে অ্যাফার্মেটিভ সেন্স হলে অপর পাশে হবে নেগেটিভ, এক পাশে অ্যাফার্মেটিভ হলে অপর পাশে হবে নেগেটিভ। ওকে, তাহলে 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই যে দো, অলদো, বাট দিয়ে হাজার হাজার প্রশ্ন আপনি পাবেন সলভ করার মতো। 6 নম্বর প্রশ্ন, দ্য সান ওয়েন্ট ডাউন, এই পাশে ডাউন শব্দটা কি? দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন, এখানে ডাউন শব্দটি কি? দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান ওয়েন্ট ডাউন। দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হিয়ার, এখানে আন্ডারলাইন ওয়ার্ডটা কি? দ্য সান ওয়েন্ট ডাউন, আন্ডারলাইন ওয়ার্ড ইজ ইউজড হিয়ার। এই ডাউন শব্দটা এখানে কি হিসাবে ব্যবহার করা হয়েছে? ডাউন। ডাউন শব্দটা এখানে আমরা মনে রাখবো একটা বাক্যের শেষে যদি কোনো প্রিপোজিশন থাকে, বাক্যের শেষ প্রিপোজিশনটি, বাক্যের শেষ প্রিপোজিশনটি হচ্ছে, বাক্যের শেষ প্রিপোজিশনটাকে আমরা বলবো হচ্ছে অ্যাডভার্ব। বাক্যের শেষ প্রিপোজিশনকে বলবো অ্যাডভার্ব। সো এরকম আরও অনেক উদাহরণ আছে, আমি আপনাদের জন্য এক্সট্রা 2-1টা উদাহরণ দেখাতে পারি। যেমন দেখেন আছে আওয়ার ব্লেসিং কামস ফ্রম অ্যাবোভ, এগুলো কেন অ্যাডভার্ব হয়, তার কি প্রমাণ বা তার কি যুক্তি আছে? তো আমরা বললাম বাক্যের শেষে থাকলে অ্যাডভার্ব হবে, এই কথাটা চিরস্থায়ী কিন্তু সত্য নয়। সাদ্দাম, বাশার উত্তর করেছেন। আচ্ছা, সাদ্দাম বলছেন অ্যাডভার্ব, রাইট। সো এইটার কারণ হলো আমরা এই যে সেন্টেন্সে যে একটা ভার্ব থাকবে, এই ভার্বটাকে আপনি প্রশ্ন করবেন হোয়ার শব্দ দিয়ে, হোয়ার। তাহলে আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবোভ, আমাদের ব্লেসিং বা আশীর্বাদ আসে কোথা থেকে? ফ্রম অ্যাবোভ মানে উপর থেকে, এই অ্যাবোভ মানে উপর, আর এই উপর মানে একটা স্থান বোঝানো হচ্ছে, স্থান, তাই না? আচ্ছা, এই স্থান বলতে এটাকে অ্যাডভার্ব। একইভাবে প্লিজ লুক অ্যাবোভ, দয়া করে উপরে তাকাও। কোথায় তাকাবো? আমরা হোয়ার দিয়ে প্রশ্ন করলাম, উত্তরটা পেলাম হচ্ছে অ্যাবভ মানে উপরে। সো এইটাও দেখেন আমরা সবগুলোই কিন্তু এই হোয়ার দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে মিলাতে পারি। দ্যাটস ওয়াই আমরা এগুলোকে বলি হচ্ছে অ্যাডভার্ব। সো এই কেসটা শুধু এইভাবেই ঘটবে যে আপনি দেখবেন শেষ শব্দটা যখন প্রিপোজিশন, এবং ওই প্রিপোজিশনগুলো এমন একটা অর্থ দিবে যেটা স্থানের মতো অর্থ প্রকাশ করবে, আর সেই কারণেই এগুলোকে স্থান বোঝাতে আমরা অ্যাডভার্ব হিসাবে উল্লেখ করে থাকি। ওকে, এরপর প্রশ্ন নম্বর 7 বলতে হবে এটার উত্তর কি? নেগেটিভ ফর্ম অফ সেন্টেন্স, এই বাক্যটির নেগেটিভ স্টাইল কি হবে? নেগেটিভ স্টাইল কি হবে? আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। এ চাইল্ড লাইক সুইট অনলি, দ্য নেগেটিভ ফর্ম অফ সেন্টেন্স। এই প্রশ্নটাও আমরা সংগ্রহ করেছি এক্সপার্ট ইংলিশ বই থেকে। আচ্ছা দেখেন এখানে এ চাইল্ড লাইক সুইট অনলি, দ্য নেগেটিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স। এ চাইল্ড লাইকস none but sweets, a child likes nothing but sweets, a child likes but sweets, a child likes not more sweets. বাশার বলছেন 7-এর হলো বি নাম্বার। ওকে, 7-এর বি নাম্বার, রাইট। কিভাবে 7-এর বি উত্তর হলো? 7 নাম্বার বি কিভাবে আনসার হলো? এ চাইল্ড লাইক সুইট অনলি, আমাদেরকে মনে রাখতে হবে এই যে আমাদের ক্লু বা টিপসটা হচ্ছে অনলি। কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি শব্দটি পাওয়া যায়, কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি শব্দটি পাওয়া যায়, তাহলে আমরা অনলির পরিবর্তে যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে নাথিং বাট, অথবা ব্যক্তিকে বোঝালে নান বাট। যদি অনলি ব্যক্তিকে বোঝায় তাহলে নান বাট, যদি অনলি ব্যক্তি ছাড়া অন্য কিছুকে বোঝায় তাহলে আমরা বোঝাবো নাথিং বাট। যদি সংখ্যাকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব নট মোর দেন অথবা নট লেস দেন। আচ্ছা, আমরা আবার বলতেছি অনলি এর পরিবর্তে আমরা কি কি ব্যবহার করতে পারি? 3টা জিনিস।
অনলি দ্বারা যদি ব্যক্তিকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে অনলির পরিবর্তে নান বাট। যদি অনলি দ্বারা বস্তুকে বোঝায় তাহলে আমরা ব্যবহার করব নাথিং বাট। যদি অনলি দ্বারা কোনো সংখ্যা বোঝায় তাহলে আমরা ব্যবহার করব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, যে কোনো একটা ব্যবহার করলেই হবে। আচ্ছা, যারা ক্লাস দেখছেন সাদ্দাম, হামিদুর, অ্যান্না রয়, তারা একটু বলবেন কি আপনাদের ওখানে মোবাইলে ক্লাসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ঝাপসা লাগে? আমাকে একটু জানাবেন তো একটু কষ্ট করে, এটা কি ঝাপসা লাগে নাকি নর্মালি ক্লিয়ার মনে হচ্ছে আমার ফেস টেস সব কিছু? আচ্ছা, তাহলে অনলি এর পরিবর্তে আমরা এই তিনটা রুলস অ্যাপ্লাই করতে পারি। এখন এই সেন্টেন্সে বলছে এ চাইল্ড লাইক সুইটস অনলি, তার মানে হলো শুধু মিষ্টি পছন্দ করে। অনলি শব্দটা পরে বসে থেকেও এই পূর্বের সুইটকে নির্দেশ করেছে। তো সুইটস হচ্ছে এখানে বস্তু, এই কারণে আমরা সুইটসের পূর্বে ব্যবহার করেছি নাথিং বাট। নিয়মটা বুঝতে পারছি কিনা, এই জন্য ব্যবহার করছি নাথিং বাট। সো এখানে নান বাট হবে না, কারণ এটা তো ব্যক্তিকে প্রকাশ করেনি। নট মোর হবে না, কারণ এটা সংখ্যা প্রকাশ করেনি। আর এটা তো নর্মালি শুধু বাট হয় না। তাহলে আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমরা অনলি পাই, সেটা দ্বারা এই তিনটা স্টাইলে আমরা সেই বাক্যকে নেগেটিভ করতে পারি। আশা করি ক্লিয়ার। ওকে, আচ্ছা চলে যাচ্ছি পরের প্রশ্নে। 8 নম্বর প্রশ্ন, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট। এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা রিসেন্ট পরীক্ষায় আসা একটা প্রশ্ন, রিসেন্ট পরীক্ষায় আসা প্রশ্ন। 8 নম্বর, বলেন কি হবে 8 নম্বরটা? আট নম্বর, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। এই সেন্টেন্সটা কি হবে? স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, এখানে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? দেখেন এখানে এই সেন্টেন্সটাতে যদি কেউ বুঝে থাকেন তাহলে এটা ধরতে পারবেন। দেখেন ক্লজ অধ্যায়টা আমি আপনাদের এখনো পড়াইনি, যারা পেইড ব্যাচে আছেন হয়তো সামনে পড়াবো। সো স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হোয়াট, এই যে এই হট মানে গরম, এই স্ট্রাইক কথাটার বাংলা কি? এটার অনেকেই পুরো বাক্যের বাংলাটা জানেন হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা বা সময় বুঝে কাজ করা, তাই না? আচ্ছা, স্ট্রাইক কথাটার বাংলা হচ্ছে আঘাত করা। স্ট্রাইক কথাটার বাংলা হচ্ছে আঘাত করা। স্ট্রাইক কথার বাংলা হচ্ছে আঘাত করা। আচ্ছা, হোয়াইল দ্য আয়রন ইজ হট, যখন লোহা গরম হয়। আচ্ছা, এখন এই যে একটা ক্লজ, এই ক্লজটাকে যদি আপনি অ্যাডভার্ব হিসাবে প্রমাণ করতে চান তাহলে আপনাকে কয়টা শব্দ দিয়ে প্রশ্ন করতে হবে? হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই। হাউ, হোয়ার, হোয়েন, হোয়াই, এই 4টা শব্দ দিয়ে আপনি যদি স্ট্রাইককে প্রশ্ন করেন, উত্তর হিসাবে যদি এটা মিলে যায় তাহলে এটা হলো অ্যাডভার্ব। এখন আসেন কিভাবে আমরা প্রশ্নটা করব। আচ্ছা, হাউ স্ট্রাইক, কিভাবে আঘাত করব, উত্তর পাবেন না। হোয়ার স্ট্রাইক, কোথায় আঘাত করব সেটা পাবেন না। হোয়েন স্ট্রাইক, কখন আঘাত করব, এবার উত্তর মিলে যাবে। যখন লোহা গরম হয়, যখন লোহা গরম হয়। তার মানে এই পুরো ক্লজটাই এই ভার্বটাকে আপনি যখন হোয়ার দ্বারা প্রশ্ন করবেন উত্তর হিসাবে মিলে যাবে। এখন এই স্ট্রাইকের আগে কিন্তু একটা সাবজেক্ট উজ্জ্ব ছিল, সেই সাবজেক্টটা হচ্ছে ইউ। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে ইউ উজ্জ্ব থাকে। তো বাংলাটা হচ্ছে ইউ স্ট্রাইক, তুমি আঘাত করবে যখন লোহা গরম হবে। এর মানে হচ্ছে আপনি এটাকে হোয়েন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, তার মানে এটা হলো একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্ব হিসাবে যখন কোনো ক্লজ আসে তখন সেটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ, ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব রিসেন্ট একটা বিসিএস আসা প্রশ্ন। সেই প্রশ্নটা আবার বারবার ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন পরীক্ষায় কিন্তু আসতে পারে। সো 8-এর আনসারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। 8-এর আনসার সি। 8-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। ওকে, নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 খুব গুরুত্বপূর্ণ। উই মাস্ট নট বি লেট।
এলস উই উইল মিস দ্য ট্রেন। আমরা একটু আবারও ক্লাসটা শেয়ার করি। আন্না রয়, এরপর আছেন সাদ্দাম হুসাইন, বলেন এটা কি হবে অ্যান্সার? 9 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 9, উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। আচ্ছা, এটা কোন ধরনের সেন্টেন্স? এই প্রশ্নটাও নেওয়া হয়েছে আমাদের এক্সপার্ট ইংলিশ বই থেকে। সেন্টেন্সে এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব, এটা একটা সাবজেক্ট, এটা একটা ফাইনাইট ভার্ব। এখন দুইটা সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে এলস নামক একটা কনজাংশন দিয়ে। সো আমাদেরকে বুঝতে হবে এলস শব্দটা থাকলে আমরা ওই বাক্যটাকে কোন ধরনের সেন্টেন্স বলবো। ইএলএস, এলস থাকলে কোন ধরনের সেন্টেন্স বলবো। দেখেন, মনে রাখতে হবে এর মতো করে কিছু কনজাংশন আছে, আমরা কনজাংশনগুলো লিখছি। এদেরকে বলা হয় কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন কি কি আছে? কোঅর্ডিনেট কনজাংশন and, or, nor, but, so, yet, and, or, nor, but, so, yet, else, otherwise। এই যে কনজাংশনগুলো আমি লিখলাম, এই কনজাংশনগুলো যদি কোনো সেন্টেন্সে কোনো ক্লজকে যুক্ত করে থাকে তাহলে ওই ক্লজটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তার মানে এটার নাম হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। সো এই কোঅর্ডিনেট ক্লজ যদি কখনো মেইন ক্লজের সাথে যুক্ত থাকে তাহলে দুটো মিলে যে ঘটনাটা ঘটবে এই পুরো সেন্টেন্সটার নাম হবে হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে আমরা মনে রাখবো কম্পাউন্ড সেন্টেন্স যুক্ত হবে হচ্ছে এই কয়েকটা কোঅর্ডিনেট কনজাংশন দিয়ে। কোঅর্ডিনেট কনজাংশনগুলো কি? and, or, nor, but, so, yet, for, and, or, nor, but, so, yet, for, else, otherwise ইত্যাদি। সো এই কনজাংশনগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা যে কোনো সেন্টেন্স দেখলে কিন্তু মুহূর্তেই বলতে পারবো সেটা আসলে কোন ধরনের সেন্টেন্স, সিম্পল নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসেন। এরপর 9 নম্বর উত্তর শেষ, আমরা যাবো পরের প্রশ্ন। এটা বুঝতে পারছি তো সবাই? 9 নম্বর। আচ্ছা, এখন এখান থেকে যদি আমি আপনাদেরকে আরেকটু জিনিস শিখাই, দেখেন এখান থেকে আমি আরেকটু জিনিস শিখাই। কমপ্লেক্স সেন্টেন্স হওয়ার জন্য কি থাকবে? আপনি যে কম্পাউন্ডেরগুলো পড়লেন ওইগুলো বাদে যত কনজাংশন আছে সব হলো কমপ্লেক্সের জন্য, আর সিম্পলের জন্য কোনো কনজাংশন থাকবে না। ব্যাস, একদম সহজ কথা। সিম্পল সেন্টেন্সে কোনো কনজাংশন ইউজ হবে না, আর কম্পাউন্ডে যেগুলো দেখালাম আর কমপ্লেক্সে এর বাদ বাকি যত কনজাংশন আছে। 10 নম্বর প্রশ্ন, রিড টু লার্ন, এটাকে কমপ্লেক্স করতে হবে। আমরা কি ব্যবহার করব? রিড টু লার্ন, পড়ো শিখতে বা শেখার জন্য পড়ো, সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করব? কমপ্লেক্স করব কিভাবে? হামিদুর রহমান, সাদ্দাম হুসাইন বলছেন নেভার দি লেস হতে পারে। আচ্ছা, আহসান হাবিবস বলছেন রেকর্ড থাকবে কি? হ্যাঁ, রেকর্ড থাকবে। আচ্ছা, বলেন 10 নম্বর, রিড টু লার্ন। রিড টু লার্ন, শেখার জন্য পড়ো বা শিখতে পড়ো। সো এইটাকে আমরা যখন কমপ্লেক্স করব তখন কমপ্লেক্স করতে হলে আমাকে ব্যবহার করতে হবে একটা কনজাংশন নিঃসন্দেহে। অ্যান্ড দিলে কোঅর্ডিনেট মানে কম্পাউন্ড হবে না। সো এই সেন্টেন্সে কিন্তু দুইটা ক্লজ নাই, অতএব এটাও হবে না। এই যে ইফ যুক্ত একমাত্র এখানে দুইটা ক্লজ আছে, ইউ আর হচ্ছে সাবজেক্ট এবং ভার্ব, সাবজেক্ট এবং ভার্ব। তাহলে দুইটা ক্লজ যুক্ত থাকলে আমরা সেখানে একটা কনজাংশন পাবো। এই কনজাংশনটা যদি সাবঅর্ডিনেট কনজাংশন হয় তাহলে তার নাম হলো কমপ্লেক্স সেন্টেন্স। সো এটা রুলস বা স্ট্রাকচার মুখস্থ করতে হবে না, শুধু বেসিক জানলেই আপনি এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবেন। বেসিকটা কি? বেসিকটা হচ্ছে এই যে ইফ যুক্ত যদি কোনো সেন্টেন্সে দুইটা ক্লজ বিদ্যমান থাকে তাহলে ওই সেন্টেন্সটার নাম হলো কমপ্লেক্স। আর এখানে কমপ্লেক্স একটাই আছে, সেটা হলো সি। এটা যেমন সিম্পল সেন্টেন্স, কারণ এখানে একটা ফাইনাইট ভার্ব আছে মাত্র। কটা ফাইনাইট ভার্ব? একটাই। এই রিডিংটা এখানে নন ফাইনাইট ভার্ব। সো একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা সিম্পল সেন্টেন্স, এটা হলো সিম্পল। আর এটা হয়ে গেছে কম্পাউন্ড, এন্ড দ্বারা যুক্ত আছে কম্পাউন্ড, কিন্তু আমার লাগবে হচ্ছে কমপ্লেক্স। সো উত্তরটা হচ্ছে সি নাম্বার। পরের প্রশ্ন 11, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। উই অট টু অবি আওয়ার প্যারেন্টস, এটাকে চেঞ্জ করতে চাইছে ভয়েস। অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ করতে হবে। বলেন
উই অট টু অবি আওয়ার প্যারেন্টস, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস, চেঞ্জ দ্য ভয়েস, উই অট টু অবি আওয়ার প্যারেন্টস। এখানে অট টু হচ্ছে একটা মডাল ভার্ব, এই মডাল ভার্বের পরে ব্যবহার করা আছে ভার্বের বেস ফর্ম। অট টু মডাল ভার্বের পরে ব্যবহার করা আছে ভার্বের বেস ফর্ম। বলেন কি হবে প্যাসিভে? দেখেন আমরা মনে রাখবো এই যে অট টু, ও ইউ জি এইচ টু, অট টু একটা মডাল ভার্ব, এরপরে ভি ওয়ান থাকলে এটা হলো অ্যাক্টিভ গ্রুপ, তাই না? সো এটাকে যখন আমরা প্যাসিভ করব তখন আমরা এইভাবে লিখব, ওয়াট টু প্লাস বি প্লাস ভি থ্রি, মানে ওয়াট টু বি প্লাস ভি থ্রি। সো এরকমটা কোন অপশন আছে? ওয়াট টু বি প্লাস ভি থ্রি, সেটা হবে আনসার। সো এইখানে একটাই অপশন আছে, এই যে ওয়াট টু বি প্লাস ভি থ্রি। সো এটাই উত্তর। সো অন্যরা যেখানে সাবজেক্ট অবজেক্ট খুঁজবে, প্রিপোজিশন বসলো কিনা খুঁজবে, আমরা সেখানে শুধুমাত্র একটা ক্লু দিয়ে সলভ করে ফেলবো। সেটা হচ্ছে যে কোনো মডেলের পরে ভি ওয়ান থাকে, এটা হলো অ্যাক্টিভ। আর প্যাসিভ করার সময় আমরা ওই মডেলের সাথে একটা অতিরিক্ত বি বসাবো এবং তারপরে ভি থ্রি বসিয়ে দিলেই উত্তর হয়ে যাবে। এখন এই জায়গাতে ওয়াট টু এর জায়গায় যে কোনো মডেল আসতে পারে, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, যত আছে সব সেম রুলস। এরপর 12 নম্বর, দ্য ট্রান্সলেশন অফ গাছে এখনো ফল ধরে নাই, গাছে এখনো ফল ধরে নাই, এটার বাংলা করা আছে, ইংলিশটা কি হবে? গাছে এখনো ফল ধরে নাই, এটার ইংলিশ কি হবে? দ্য ট্রান্সলেশন অফ গাছে এখনো ফল ধরে নাই। আচ্ছা দেখেন এই প্রশ্নটার উত্তর হচ্ছে এই নাম্বার। আচ্ছা আমরা ট্রান্সলেশনের উপরে প্রতিদিন ক্লাস নেই, আপনারা জানেন যে ট্রান্সলেশনের মূল থিমটা হচ্ছে আপনাকে প্রথমে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব খুঁজতে হবে। তো সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি খুঁজেন, এখানে সাবজেক্টকে গাছে, তাই না, গাছ, আর ভার্ব হচ্ছে ধরে নাই, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কি ধরে নাই? ফল, এটা হলো অবজেক্ট। আর এখনো এটা হলো আপনার অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম। তো ট্রি সাবজেক্ট, ট্রি সাবজেক্ট, ট্রি সাবজেক্ট, ট্রি সাবজেক্ট, ধরে নাই, এটার ইংলিশটা কি? এটার ইংলিশ হচ্ছে এই যে বর্ন, এই যে বর্ন মানে জন্ম হওয়া, এইখান থেকে আসছে হচ্ছে বর্ন। এই বর্ন শব্দটা এই হ্যাজ নটের সাথে যোগ হয়েছে, কারণ হ্যাজ নট দ্বারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝাচ্ছে, আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো হ্যাজ নট প্লাস ভি থ্রি বসবে, তাহলে হ্যাজ প্লাস ভি থ্রি। সো যেহেতু ধরে নাই নেগেটিভ, এই জন্য হ্যাজ বর্নকে নেগেটিভ করেছে হ্যাজ নট বর্ন, আর এর মাঝখানে যোগ করেছে এখনো বা তবুও, এই অর্থে মাঝখানে ইয়েট শব্দটা ব্যবহার করা হয়েছে। আর লাস্টে হচ্ছে কি ধরে নাই, সেটা হচ্ছে ফল, ফ্রুট। এখন ইয়েট শব্দের ইউজেসটা এই সেন্টেন্সে হয়েছে। এখন বাকি যে সেন্টেন্সগুলো আছে কোথায়ও এই ফল ধরা অর্থে কট ভার্বটা বসে না, বেয়ার ভার্ব বসে না, গিভেন ভার্ব বসে না। আমরা যদি শুধু একটা এই ক্লুটা জানি যে ফল ধরা বা ফল জন্ম নেওয়া অর্থে এই বর্ন শব্দের সাথে বর্ন হয়, মানে ভি থ্রি এটা হয়, তাহলে আমরা একটাই উত্তর পাবো। সো আনসারটা হচ্ছে এক। বৃষ্টি সুশীল বলছেন 1 নম্বর আনসার, রাইট। নেক্সট 13 নম্বরে দুইটা বাংলা, একটা হচ্ছে ইংরেজি অনুবাদ আর একটা হচ্ছে বাংলা ট্রান্সলেশন করবেন। এটা আপনারা কমেন্টে লিখেন, এটার কোনো আনসার নাই, এটা লিখিত রিটেন প্রশ্ন ধরতে পারেন। 13 নম্বরটা, দ্য ফায়ার ইজ আউট, জ্ঞানীরা বেশি কথা বলেন না। দুইটা প্রশ্ন দিয়েছে, এটা কি হবে ট্রান্সলেশন, আর এইটা কি হবে? দেখেন ফায়ার ইজ আউট, ফায়ার ইজ আউট, ফায়ার ইজ আউট, আগুন ছড়িয়ে পড়েছে না আগুন নিভে গেছে, কোনটা আসলে হবে বলেন? এটা হচ্ছে আগুন নিভে গেছে, আগুন নিভে গেছে, বুঝতেছেন তো? আচ্ছা পরেরটা, জ্ঞানীরা বেশি কথা বলে না, এই সেন্টেন্সে সাবজেক্ট জ্ঞানীরা, আর কথা বলে না এটা হলো ফাইনাইট ভার্ব। আচ্ছা বেশি কথা বলে না একসাথে দিয়ে দিলাম ফাইনাইট ভার্বের মধ্যে। তো এখন জ্ঞানীরা এই সাবজেক্টের ইংলিশটা কি হবে? যেহেতু রিটেন আপনারা একটু চেষ্টা করেন। জ্ঞানীরা বেশি কথা বলে না, এটার ইংলিশ কি হবে? ইংলিশ করতে হলে প্রথমে তো এই জ্ঞানীরা এই কথাটার ইংলিশ কি হয়? জ্ঞানীরা, দ্য
ওয়াইজ, এখানে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে দা প্লাস ব্যক্তির গুণবাচক অ্যাডজেটিভ থাকলে এইটা সরাসরি অ্যাডজেটিভ না থেকে ওই ব্যক্তিকে বোঝায়। যেমন আমরা যদি বলি দা অনেস্ট, এর মানে অনেস্ট ব্যক্তিরা। যদি বলি দা ইয়ং, কথাটার মানে হচ্ছে যুবকরা। নর্মালি ইয়ং মানে যুবক, এটা হলো অ্যাডজেটিভ, কিন্তু দা দিলে দা ইয়ং মানে যুবকেরা। আচ্ছা, তারপরে আমরা যদি আরও দেই দা পোর মানে হচ্ছে গরিবেরা। শুধু পোর মানে গরিব, এর সামনে দা দেওয়া, এর মানে হচ্ছে দা পোর মানে গরিবেরা। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন তাহলে একইভাবে দা ওয়াইজ মানে জ্ঞানীরা। বেশি কথা বলে না, নেগেটিভ, ডোন্ট টক টু মাচ। আচ্ছা, ডোন্ট টক টু মাচ। অথবা এখানে অতিরিক্ত কথা বলে না বা বেশি কথা বলে না, এই ক্ষেত্রে আমরা টু মাচ কথাটা ব্যবহার করতে পারি। ঠিক আছে। অথবা এখানে আমরা যদি টু না দেও তাও হবে, শুধু মাছ, ডোন্ট টক মাছ। হ্যাঁ, ডোন্ট মাচ টক, বেশি কথা বলে না, তাও দিতে পারেন। আপনি যে কোনো একভাবে এই মাছ শব্দটাকে ইউজ করতে পারেন। দ্য ওয়াইজ ডোন্ট টক মাচ মানে জ্ঞানীরা বেশি কথা বলে না। এখানে ক্যান নট হবে না, কারণ এখানে বলে না অর্থে এটা তো বলতে পারে না, না বলছে বলে না। তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভ স্টাইলে ডু নট টক মাচ, বেশি কথা বলে না। ওকে, তাহলে দেখেন এই প্রশ্নটাই যদি আমরা ঠিকই এমসিকিউ দিতাম তাহলে আপনি কিন্তু এমনিতেই উত্তর করে ফেলতেন। বাট যখনই আপনাদেরকে এই যে 11 থেকে 20তম গ্রেডে বিভিন্ন চাকরিতে লিখিত প্রশ্ন আসে ছোট ছোট, তখন আপনারা পারেন না। কারণ হচ্ছে আপনারা শুধু এমসিকিউর মতো পড়েন, এটা ঠিক না। এটাকে আমরা আস্তে আস্তে যেন না দেখেও লিখতে পারি বা উত্তর করতে পারি, এরকম সিস্টেমে আসতে পারে হবে উইদাউট অপশন। আচ্ছা, নেক্সট, এরপর 14 নম্বর প্রশ্নটা। এখানেও দেখেন আমি অপশন লেস 3টা প্রশ্ন দিয়েছি, অপশন লেস। এগুলো কিন্তু সব গুরুত্বপূর্ণ এবং বিগত সালে আসা অপশন ওয়াইজ কোশ্চেন ছিল। এখন আমি অপশন ছাড়া দিলাম। বলেন 14 নম্বরটা বলছে দ্য নাউন অফ নো। এই নো ভার্বের নাউনটা কি? দ্য ভার্ব অফ ওয়ার্ড শর্টলি, শর্টলি এর ভার্ব কি? হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্ট শব্দের নাউন কি? ওয়েস্ট শব্দের নাউন কি? আচ্ছা, প্রথম কথা নো শব্দের নাউন লাগবে। তাহলে নো শব্দ নর্মালি এখানে আছে কি? এটা হচ্ছে নো শব্দটা হচ্ছে এখানে ভার্ব, মানে কোনো কিছু জানা। শর্টলি শব্দটা এখানে আছে কি? অ্যাডভার্ব, চাইছে কি? ভার্ব। হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়েস্ট, ওয়েস্ট মানে অপচয় করা, এটা হলো ভার্ব, কিন্তু চেয়েছে কি? এটা নাউন। ব্যাস 3টা শব্দ। দ্রুত লেখেন আপনারা, কমেন্ট করেন, দেখি কে কে পারছেন। নো শব্দের নাউন হবে হলো নলেজ। আপনারা লিখেন, আপনাদের কাছ থেকে শিখে নিই তাড়াতাড়ি। নলেজ। শর্টলি এটা হলো অ্যাডভার্ব। মনে রাখবেন শর্টলি শব্দ থেকে যেটা আসবে ভার্ব সেটা হলো শর্ট ইন। বেশ কিছু অ্যাডজেটিভ আছে যাদের সাথে ইএন যোগ করে সেটাকে ভার্ব করা হয়, যেমন শর্ট ইন। এরপর দেখেন হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ ওয়েস্ট। ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ, WASTAGE, ওয়েস্টেজ। ওয়েস্টের নাউন হচ্ছে ওয়েস্টেজ। সাদ্দাম বলছেন হচ্ছে এন শর্ট। এন শর্ট হবে না, ইএন যোগ হয়। বেশ কিছু নাউন আছে এরকম, সেগুলো হচ্ছে যেমন এই যে এই বল, এই বলের সাথে ইনেবল হয়, হ্যাঁ এগুলো হয়। তারপরে রিচের সাথে এনরিচ হয়, রিচের সাথে ইএন যোগ হয়। কিন্তু আপনার এই শর্টের সাথে ইএন হয় না, শর্টের সাথে হয় হচ্ছে সামনে হয় না, শর্টের সাথে ইএন হয় শেষে শর্ট এন। ওকে, 14 নাম্বার কমপ্লিট। এরপর যাচ্ছি পরের প্রশ্নে। 15, হুইচ ইজ দ্য মিনিং অফ ফ্রাঞ্চাইজ। ভোক্যাব থেকে একটা প্রশ্ন দিয়েছি, ভোক্যাব থেকে 15 নাম্বার। ফ্রাঞ্চাইজ শব্দের মিনিংটা কি? ফ্রাঞ্চাইজ, ফ্রাঞ্চাইজ কথাটার মানে হলো, ফ্রাঞ্চাইজ মানে বিশেষ সুবিধা দেওয়া বা শাখা প্রশাখা খোলা। যেমন আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের শাখা প্রশাখা দেখতে পান, যেমন লাস ফার্মা সারা দেশে আছে না,
এক এক জায়গাতে শাখা খোলা বা ব্রাঞ্চ খোলা। সো এটাই বলেছে এই শাখা খোলা বা ব্রাঞ্চ খোলা এটাকে বলা হয় প্রিভিলেজ। প্রিভিলেজ কথাটার মানে হচ্ছে বিশেষ সুবিধা দেওয়া বা শাখা বা ব্রাঞ্চ খোলা অর্থে ব্যবহার করা হয়। 15 নম্বর ফ্রাঞ্চাইজ। ফ্রাঞ্চাইজ প্রিভিলেজ, রাইট। সাদ্দাম, হামিদুর, হামিদুর বলছেন 15 সি, ঠিক আছে, তাহলে 15 উত্তরটা হচ্ছে সি নাম্বার। এরপর এটা পারবেন আপনারা বুঝছি। 16 নাম্বার দ্য ওয়ার্ড ইমবাইব, ওই যে চাচা ইমবাইব করছে, ইমবাইব। ইমবাইব কথাটার মানে কি? ইমবাইব মানে হলো পান করা। ইমবাইব, ইমবাইব মানে হচ্ছে পান করা, পান করা। সো এখানে কোনটা হবে? টু ড্রিঙ্ক, একদম সহজ, এটা তার সময় দিলাম না, আমরা পরের প্রশ্নে যাচ্ছি। 17 দ্য ওয়ার্ড সিবলিং। সিবলিং শব্দটাও অনেকে পারেন কারণ এটা বহু পরীক্ষা আছে। এই যে দুইজন মিলে মজা করছে, এইটা দুইজন হচ্ছে একজন আরেকজনের ভাই বোন। সিবলিং, সিবলিং কথাটার মানে হচ্ছে ভাই বোন। এটা ব্রাদার অথবা সিস্টার দুইজনকে বোঝানো হয়, হয় ব্রাদার না হলে সিস্টার। ব্রাদার অথবা সিস্টার যে কোনো একজনকে বোঝাতে আমরা ব্যবহার করতে পারি সিবলিং। সিবলিং কথাটার মানে হচ্ছে হয় ব্রাদার নাইলে সিস্টার, ব্রাদার অর সিস্টার, যে কোনো একজন, চাচাতো ভাই বোন, সরি আপন ভাই বোনের ক্ষেত্রে এই সিবলিং শব্দটা ব্যবহার করা হয়। 17 উত্তর হচ্ছে সি, 17 আনসার হচ্ছে সি নাম্বার। নেক্সট 18 নাম্বার কোনটি শুদ্ধ বানান? ওকে, 4টা প্রশ্ন আছে এখানে। কোনটা শুদ্ধ বানান বলেন? শুদ্ধ বানান কোনটা? কোনটি শুদ্ধ বানান? 18 নাম্বার। শুদ্ধ বানান কোনটি? কমিমোরেট, 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 মানে সব জায়গায় আছে কমিমোরেট। আমি বাক্যের শব্দের বাংলাটা বলি। শব্দের বাংলা হচ্ছে মুখস্থ করা। শব্দের বাংলা হচ্ছে মুখস্থ করা। শব্দের বাংলা কি? মুখস্থ করা। আচ্ছা, এখানে মুখস্থ না থ? মুখস্থ করা, তাই না? আচ্ছা, এখন এখানে কমিমোরেট, মুখস্থ করা, কি হবে আনসার? ডি নাম্বার, কমিমোরেট, রাইট। কমিমোরেট। আচ্ছা, তাহলে অন্যগুলো যে ভুল তা মনে রাখার জন্য কি করবেন? কমিমোরেট বানানে আপনি একটা জিনিস খেয়াল রাখেন, এখানে মোট এম আছে 3টা। আপনি এভাবে ভেঙে নেন শব্দটাকে, কম মি মো রেট, কম মি মো রেট, কম মি মো রেট, কম মি মো রেট। ক্লিয়ার? কম মি মো রেট। উত্তরটা হচ্ছে এখানে ভেঙে ভেঙে যদি চিন্তা করেন তাহলে শব্দের বানানটা মনে থাকবে। কমিমোরেট মানে হচ্ছে কোনো কিছু মুখস্থ করা বা মনে রাখা। 19 নাম্বার কোন বানানটি শুদ্ধ? ওয়াও, কমিশন। কমিশন বানানটা আমরা পারার কথা, কমিশন। এটাকেও ভাঙতে হবে। খুব ভালো করে আপনারা মিশন শব্দটাকে চিনেন, আর মিশন শব্দের সাথে কম ব্যবহার করতে হবে। মিশনটা কম, এটার নামই হচ্ছে কমিশন। মিশনটা কম, এটার নামই হলো কমিশন। সো মিশন কম, কমিশন, এই যে মিশন আর এর সামনে কম। সো এটাকেও যদি আপনারা আরেকটু বিশ্লেষণ করতে চান তাহলে একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো কমিশন বানানে ডাবল এস আর হলো ডাবল এম, ডাবল এস ডাবল এম। কমিশন বানানে কয়টা এস থাকবে? 2টা এস আর 2টা এম। এখন আপনি যে কোনো অপশন টেস্ট করলে এরকমটা পাবেন না, এই অপশনটাতে এরকমটা পাওয়া যাবে। সো এটাই আনসার। মানে কমিশন বানানে ডাবল এম ডাবল এস লাগে, এইটুক শুধু মনে রাখেন, তাহলে আপনার বাকি জিনিসগুলো অটোমেটিক কাজ করবে। সো 19-এর উত্তর হচ্ছে সি নাম্বার। এবং আজকের হাই ভোল্টেজ মডেল 20-র লাস্ট কোশ্চেন 20, এটা আনসার কি হবে? নো নিউজ ইজ গুড নিউজ। কোনো নিউজই ভালো সংবাদ না। এইটার মিনিংটা জানতে চাওয়া হয়েছে ইংরেজিতে। কোনো নিউজই ভালো সংবাদ না বা কোনো সংবাদই ভালো সংবাদ না। নো নিউজ ইজ গুড নিউজ কি হবে? It is likely that we expect bad news. It is likely to have bad news. It is likely that nothing bad has happened. It is unlikely that another bad has happened.
কি হতে পারে? দেখেন তাহলে বলছে কোনো নিউজই নো নিউজ ইজ গুড নিউজ, এটার বাংলা হচ্ছে কোনো সংবাদ নাই মানেই হচ্ছে ভালো ভালো কথা। নো নিউজ সংবাদ নাই, ইজ গুড নিউজ এর মানে হচ্ছে ভালো। সংবাদ নাই মানে ভালো সংবাদ, এটা কোনো খারাপ সংবাদ না। তাহলে এখানে এটাই আপনাকে বাংলা খুঁজে বের করতে হবে। ইট ইজ লাইকলি দ্যাট, এটা মনে হবে এরকম বা সম্ভাব্য যে নাথিং ব্যাড, খারাপ কিছু না, যে খারাপ কিছু হ্যাজ হ্যাপেন্ড মানে খারাপ কিছু ঘটে নাই, এটার মানে হচ্ছে খারাপ কিছু এখনো ঘটে নাই, ভালো অবস্থাতে আছে। না মানে হচ্ছে নো নিউজ ইজ গুড নিউজ, এই কথাটার মানে হচ্ছে সংবাদ নাই মানে ভালো সংবাদ, সংবাদ নাই মানেই ভালো সংবাদ। নো নিউজ ইজ গুড নিউজ, নো নিউজ ইজ গুড নিউজ। সো এটা আমরা স্পোকেনে বিভিন্ন সময় আপনি ব্যবহার করতে পারেন। যখন আপনাকে কেউ বলে যে কিরে খবর কি, আপনি বললেন নো নিউজ ইজ গুড নিউজ, মানে হলো কোনো খবর নাই মানেই ভালো খবর। মানে আপনি বললেন যে অনেক সময় বলি যে খবর নাই, জিজ্ঞেস করে কিরে কি খবর, বললেন যে কোনো খবর নাই, এর মানে হচ্ছে ভালো খবর, আপনি ভালো অবস্থানে আছেন, কোনো খারাপ কিছু বলার মতো নাই, ব্যাস। আচ্ছা তাহলে উত্তরটা হচ্ছে সি নাম্বার। সো এইভাবেও কিন্তু আপনাকে বিভিন্ন প্রবাদ বা ট্রান্সলেশনের বাংলা ইংলিশ মিশ যেতে পারে। আজকের এই হাই ভোল্টেজ মডেলের বোনাস কোশ্চেন 21 নাম্বার, স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, এইটা উত্তরটা আপনারা কমেন্ট করেন, এই কমেন্টে আপনারা নিজেরাই এই উত্তরটা পেয়ে যাবেন, আমি আর এর উত্তর দিতে চাই না। সো আজকের হাই ভোল্টেজ মডেলে এই যে আমরা 21টি প্রশ্ন, 20টা প্রশ্ন প্লাস একটা প্রশ্ন, 21টা প্রশ্ন করলাম, এই প্রশ্ন করি আশা করি আপনি যদি কাজে লাগাতে পারেন বা আরেকবার রিপিট কোনো এক সময় দেখে নিতে পারেন 1 মাস 2 মাস পর, এইগুলো আপনাকে বেশ হেল্প করবে বলে আমি মনে করছি। সো এই সকল ভিডিওগুলো আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। এছাড়াও যদি আপনারা ফেসবুকের এই লিঙ্কগুলো সংরক্ষণ করে রাখেন, আপনাদের ভবিষ্যতে এগুলো হেল্প করবে, ঠিক আছে। সো 21-এর আনসারটা হচ্ছে বলে দিচ্ছি, অনেকে উত্তর করে ফেলে দিয়েছেন অলরেডি, এটা হচ্ছে উইন্স, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। স্লো অ্যান্ড স্টেডি ধীর এবং স্থির শব্দটাকে একসাথে ধরা হয়, অর্থাৎ এটাকে সিঙ্গুলার চিন্তা করে, থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস বা ইয়েস। স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। এই ছিল আজকের হাই ভোল্টেজ মডেলে আপনাদের সাথে আলোচনা সর্বশেষ করলে। সো ভালো থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, ওকে।